এখন আমরা এই বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমরা তো এই বাচ্চাটাকে নিয়ে সাথেও কোথাও যেতে পারবো না। টয়া, আমরা জাদুর লিচু গাছ। আমাদের লিচু গাছ থেকে যদি তুমি লিচু নিয়ে তোমার মাকে খাওয়াও, তাহলে তোমার মা সুস্থ হয়ে যাবে। মা টয়া, আমি একটু বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে কোনো বাজার সদাই কিছুই নেই, তুই বাড়িতেই থাক। আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না। মা রে, তোকে যে আমি নিয়ে যাব, আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। আর তুই বাজারে গেলে তো এইটা সেটা দেখেই চেয়ে বসবি, তখন আমি তোকে কোথা থেকে কিনে দেবো রে মা? আমি কিছুই খেতে চাইবো না মা। আমাকে শুধু তুমি তোমার সাথে করে নিয়ে যাও। আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে মা। এরপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। তার মা যখন বাজার করছিল, তখন টয়া পাশের দোকানের লিচুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মা, ওই যে দেখো না, পাশের দোকানে লিচুগুলো দেখতে কত সুন্দর লাগছে। খেতেও বেশ মজা হবে। তুমি কি আমাকে লিচু কিনে দেবে মা? টয়া, ঠিক এই কারণেই আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি। আমার কাছে যে কোনো টাকাই নেই। যে কয় টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজারই করতে পারছি না। আর লিচুর যে অনেক দাম, এত টাকা দিয়ে লিচু খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই রে মা। তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়ি চলে আসে। আচ্ছা মা, লিচুর দাম কত টাকা? কেন রে, লিচুর দাম জেনে তুই কি করবি? 100টি লিচু 250 টাকা করে। মা, আমি না কিছু টাকা জমিয়েছি। স্কুলে খাওয়ার জন্য তুমি যে টাকা আমাকে দিতে, ওই টাকাটা আমি না খেয়ে জমিয়েছি। তুই এসব কি বলছিস রে টয়া? তুই টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? আমি টাকা জমিয়েছি, তুমি বিশ্বাস করছো না তো? ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি দেখলেই বিশ্বাস করবে। এরপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে এনে দেয়। এই নাও, দেখো তো এখানে কত টাকা আছে। হ্যাঁ রে টয়া, এখানে তো 250 টাকার উপরে আছে। এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা? এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগে গেছে রে মা। মা, তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য 100 লিচু কিনে নিয়ে আসবে। তারপরে আমি মজা করে লিচু খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি আজকেই তোর জন্য বাজার থেকে লিচু কিনে আনবো। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে চলে যায়। তারপর শেফা শিয়ালিনী লিচু কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয়। এ কি, শেফা শিয়ালিনী আবার লিচু কিনে নিয়ে যাচ্ছে? দেখি তো ব্যাপারটা। এই শেফালি, কি রে, এই লিচু নিয়ে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? এই তো বাঘিনী ভাবি, লিচু কিনে নিয়ে যাচ্ছে আমার মেয়ে টয়ার জন্য। আমার মেয়েটা যে কতদিন ধরে লিচু খাওয়ার জন্য বায়না ধরছে। হ্যাঁ রে শেফা, খেয়ে দিয়ে তো দিন ভালোই কাটাচ্ছিস। তোর বৃদ্ধা মাটার কি কোনো খোঁজ খবর রাখিস? শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ, তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে। এটা এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি? আমার মা অসুস্থ? আমি এক্ষুনি যাব আমার মায়ের কাছে। আমি এক্ষুনি যাচ্ছি বাঘিনী ভাবি। কিন্তু এই লিচু আমি কি করব? আমার মেয়েটা যে লিচু খাওয়ার আশায় আমার পথ চেয়ে আছে। যাই, আগে এই লিচুটা আমার মেয়ের কাছে দিয়ে আসি, তারপর আমি মায়ের কাছে যাব। তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না রে শেফালি। তুই এই লিচুগুলো আমার কাছে রেখে যা। আমি এক্ষুনি এই লিচুগুলো টয়ার কাছে দেওয়ার ব্যবস্থা করছি। তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে চলে যা। যদি তোর মায়ের কিছু হয়ে যায়, তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি। ঠিক আছে, আমি তাহলে লিচুগুলো তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি তাহলে লিচুগুলো আমার মেয়েকে দিয়ে আসো, আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি। তারপর শেফা শিয়ালিনী লিচুগুলো বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায়। মা, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? বাঘিনী ভাবি বলল তোমার শরীরটা নাকি বেশ অসুস্থ, তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম। হ্যাঁ রে মা, এসেছিস, ভালো করেছিস।
তা আমার দিদিভাইকে সাথে করে নিয়ে এলি না কেন? আর আমি তো অসুস্থ হইনি, আমি তো ঠিকই আছি। মা, তুমি ঠিকই আছো? তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বললো? মা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি। আজ আমি যাই মা, অন্যদিন আমি টয়াকে নিয়ে আসবো। ঠিক আছে মা, আবার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো। মা, তোমার আসতে এত দেরি কেন হলো? আর তুমি না টাকা নিয়ে গেলে লিচু আনতে, তো তুমি লিচু কেন নিয়ে আসোনি মা? কেন রে টয়া, তুই কি তাহলে লিচু খাসনি? আমি যে বাঘিনী ভাবির কাছে লিচু পাঠিয়েছি, বাঘিনী ভাবি কি তাহলে তোকে লিচু দেয়নি? কই না তো, আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি মা। আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি। তুমি লিচু আনবে, তারপর আমি খাবো। এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবি মিথ্যে কথা বলে নিজেই লিচুগুলো খেয়ে নিয়েছে। থাক মা, তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে আবার লিচু কিনে দেব। আচ্ছা ঠিক আছে মা, লিচু তো খাওয়াই হলো না, তাহলে আমি মাঠে যেয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি। খেলতে যাবি? ঠিক আছে যা, তবে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু বাড়ি চলে আসবি। তুই জানিস, আজকে না আমি মন ভরে লিচু খেয়েছি। আমার মা আমার জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছিল। কি বলিস বেলি, তুই লিচু খেয়েছিস? আমারও অনেক লিচু খেতে ইচ্ছে করছিল রে। বেলি চল, এখন আমরা বাড়ি চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেল। এরপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গে চলে আসে। টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু লিচুর বীজ দেখতে পায়। বেলি, তোরা লিচু খেয়ে লিচুর বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস? আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই। ঠিক আছে রে টয়া, তুই তাহলে এগুলো বাড়ি নিয়ে যা। আর আমার মা তো এগুলো এমনি ফেলে রেখেছে। এরপর টয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। কি রে টয়া, তুই এখানে এগুলো কি রোপণ করছিস? আর এই বীজগুলোই বা কোথায় পেলি? মা, আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি, আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দেই মা। এখানে আমাদের অনেক বড় একটা লিচু গাছ হবে, আর আমি মজা করে লিচু খাবো। এখন আমি বেশ বুঝতে পেরেছি, আমার কেনা লিচু খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে, আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস। কিছুদিন পর সেই লিচুর বীজটি থেকে একটি চারা হয়, আর সেই চারাটার টয়া অনেক যত্ন নিতে শুরু করে। এইভাবে কয়েক মাস কেটে যায়। কয়েক মাস পর সেখানে অনেক বড় একটি লিচু গাছ হয়, আর সেখানে অনেক লিচু ধরা ছিল। মা দেখো, আমাদের গাছে কত লিচু ধরেছে। এখন থেকে আমি রোজ লিচু খেতে পারবো। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এত বড় লিচু গাছ আমি জীবনেও দেখিনি। আল্লাহ নিশ্চয় আমাদের সহায় হয়েছে রে মা। হ্যাঁ শেফা শিয়ালিনী, তুমি সত্যিই বলেছ। তোমার এই ছোট মেয়ে টয়া এই গাছটির অনেক যত্ন করেছে, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে। আর এই গাছের লিচু কখনোই শেষ হবে না। তোমরা এই গাছের লিচু যত ইচ্ছে তত পেরে খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। ও মা, এই তো সাংঘাতিক ব্যাপার। এই গাছ তো দেখি জাদুর গাছ। আচ্ছা ঠিক আছে লিচু গাছ, আমরা আজ থেকে তোমার গাছ থেকে লিচু পেড়ে খাবো এবং বিক্রিও করব। তারপর থেকে শেফা শিয়ালিনী সেই লিচুগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে। আরে শেফা, তুই এতগুলো লিচু কোথায় পেলি? আর তুই লিচুর ব্যবসা শুরু করেছিস নাকি? হ্যাঁ। এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলে। মিথ্যে কথা বলার জায়গা পাস না বুঝি? তুই নিশ্চয়ই লিচুগুলো চুরি করেছিস, আমিও দেখে নেব। এরপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে
লিচু চুরি করার জন্য। বাঘিনী, তুমি অনেক খারাপ। সেদিন তুমি ছোট মেয়েটির লিচুগুলো খেয়েছো, আবার এসেছো এই গাছ থেকে লিচু চুরি করতে। এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আমার ভিতরটা জলে পড়ে যাচ্ছে। ওই জাদুর গাছ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর কখনোই লোভ করব না। শেফা, তুই আমাকে ক্ষমা করে দে বোন। জাদুর লিচু গাছ, তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও। আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে শেফালি, আমি শুধু তোমার কথায় এই লোভী বাঘিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপরে যদি তোমাদের আবার কোনো ক্ষতি করতে চায় তাহলে এই ফল ভালো হবে না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু। ওই যে দেখো না, দূরে দেখা যাচ্ছে ওই হাড়িটার মধ্যে একটা বাচ্চা ভেসে আসছে। তুমি তাড়াতাড়ি যাও না, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসো, না হলে যে মরে যাবে। তাড়াতাড়ি যাও গো, বাচ্চাটাকে এনে আমার কাছে দাও। না জানি তার বুকের মানিকে এভাবে ভাসিয়ে। আর কাঁদিস নে মা, আর কাঁদিস নে। তোর বাবাকে যে পাঠালাম তোর জন্য খাবারের ব্যবস্থা করতে। না জানি তোর বাবা কোথায় গিয়েছে ঝড়ের মধ্যে, কি করছে। আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে। আয় মা, আমার কোলে আয়। এখন আমি তোকে নিয়ে কোথায় যাব? বাইরে যে অনেক ঝড় বৃষ্টি, ঠিক মতো একটু খেতেও দিতে পারি না। আল্লাহ, তুমি কেন আমাদের এত গরিব বানিয়েছো? চল মা, বাইরে গিয়ে দেখি তোর বাবা আসছে কিনা। ওই তো দেখে আসছে, হাতে তো কিছুই নেই। তাহলে কি মেয়েটার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারিনি? তুমি এত দেরি কেন করলে? এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় ছিলে তুমি? শেফালি, আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি? আমিও তো বাবা, আমারও তো অনেক কষ্ট হয়। কতজনের দ্বারেই তো গেলাম একটা কাজের জন্য, কেউ আমাকে কোনো কাজ দিল না। আর এখন বর্ষার সিজন, সামনে নাকি বন্যা হবে, ফসলের জমিতে পানি জমে গেছে। আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। এই বৃষ্টির জন্যই তো এত কষ্ট করতে হচ্ছে। আর যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব গো? আমাদের বাড়িটা যে নিচু, পানিতে তলিয়ে যাবে। পাশের গ্রামে বাস করত মন্টু শিয়াল ও মুন্নি শিয়ালিনী। তাদের একমাত্র মেয়ে ছিল মিনা। হ্যাঁ গো, বাইরে যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবেই না। তুমি বাইরে গিয়ে দেখো না আমাদের কলা বাগানের কি অবস্থা। বউ, আমি এটা নিয়ে ভেবে দেখেছি। আমাদের জমির ফসলগুলো তুলে পাশের গ্রামের বন্যার্তদের সাহায্য করব, আর কলা গাছ দিয়ে একটা বাড়ি বানাবো, যেন সবাইকে আশ্রয় দিতে পারি। হ্যাঁ গো, কথাটা তুমি মন্দ বলনি। আমি শুনেছি পাশের গ্রামে নাকি অনেক পশুরা মারা যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করো গো, তুমি কলা গাছ কেটে তাড়াতাড়ি একটি ভাসমান বাড়ি বানাও। এরপর মন্টু শিয়াল দায় নিয়ে কলা গাছ কাটতে যায়, আর অনেকগুলো গাছ কেটে বাড়িতে নিয়ে আসে। তুমি ঠিকই বলেছ গিন্নি, এখন না কাটলে কলা গাছগুলো পচে যেত। এই কলা গাছগুলো দিয়ে আমি একটাই বাড়ি বানাবো, যেটা পানিতে ডুববে না। ওগো, আমাদের ঘরের মধ্যে যে পানি ঢুকে গেছে, বন্যা শুরু হয়ে গেছে আমাদের গ্রামে। মেয়েটা কিভাবে কাঁদছে, ভেবেছিলাম না খেয়ে মরতে হবে, এখন তো দেখি জলে ডুবেই মারা যাব আমরা। ওগো, মেয়েটাকে নিয়ে কোথায় যাব এখন? শেফালি, মেয়েটাকে নিয়ে বাইরে চলো, গিয়ে দেখি বাইরে কোনো ব্যবস্থা করতে পারি কিনা। যদি আমরা কোনো উঁচু জায়গায় উঠতে পারি তাহলে হয়তো আমরা প্রাণী বেঁচে যাব। ওগো, বন্যার জল তো শুধু বাড়ছে, এখন আমরা এই বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমরা তো এই বাচ্চাটাকে নিয়ে সাঁতরেও কোথাও যেতে পারবো না। তুমি কিছু একটা করো না, আমার মেয়েটা যে মরে যাবে, আমরাও তো মরে যাব।
আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, সাহায্য করো। আমার মেয়েটাকে যে আমরা কিছুতেই হারাতে চাই না। আমার মেয়েটা যে এমনিতেই না খেয়ে আছে 2 দিন ধরে। তুমি একদম কেঁদো না বউ, তুমি একদম চিন্তা করো না। নিশ্চয় আল্লাহ কোনো এক ব্যবস্থা করবে। আমি দেখছি কিছু একটা করতে পারি কিনা। আমরা যদি মরে যাই তবু আমাদের সন্তানকে কিছু হতে দেব না। এই নাও বউ, এই হাঁড়িটা আমি ঘরের মধ্যে থেকে নিয়ে এসেছি। এই হাঁড়িটা তো জলে ভাসবে। আমার মেয়েটাকে এই হাঁড়িতে ভাসিয়ে দাও। যদি কেউ আমাদের মেয়েটাকে পেয়ে যায় তাহলে আমাদের মেয়েটা যে প্রাণে বেঁচে যাবে। আমাদের সাথে থাকলে যে আমরা ওকে বাঁচাতে পারবো না। ওগো, আমাদের কলিজার টুকরো সন্তানকে যে জলে ভাসিয়ে দিলাম। হে আল্লাহ, আমাদের সন্তানকে তুমি রক্ষা করো, রক্ষা করো। যা মা যা, তোকে যে আর ধরে রাখতে পারলাম না। হ্যাঁ গো, আমাদের কলা গাছের বাড়িটা তো তৈরি করা হয়ে গেছে। শুনেছি পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে, অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। চলো না, আমাদের গ্রামের সমস্ত পশুদেরকে ডেকে আমাদের এই ভাসমান কলা গাছের বাড়ির ব্যাপারে বলি, যাতে সবার প্রাণ বেঁচে যায়। হ্যাঁ গিন্নি, তুমি কথাটা মন্দ বলনি। আমাদের গ্রামেও তো পানি চলে এসেছে। আমাদের নদীটা টইডম্বুর হয়ে গেছে ভরে। হয়তোবা আজকের মধ্যে আমাদের গ্রামে বন্যা শুরু হয়ে যাবে। চলো সবাইকে সতর্ক করি। আমরা আপনাদের সবাইকে সাহায্য করতে এসেছি। আমরা আমাদের কলা বাগানের কলা গাছগুলো দিয়ে একটি ভাসমান বাড়ি বানিয়েছি। আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়িতে চলুন, সে বাড়িতে থাকবেন। না হলে যে আমরা সবাই ডুবে মারা যাব। আরে মন্টু ভাই, মুন্নি ভাবি, তোমরা না হয় পাগল হয়েছো, আমরাও কি তোমাদের মতো পাগল হয়েছি নাকি? কে বলেছে তোমাদের বন্যা হবে? বন্যা হলে ডুবে মরবো, তবুও তোমাদের ওই কলা গাছের বাড়িতে গিয়ে মরতে চাই না। এ কথা বলে গ্রামের সকল পশুরা সেখান থেকে চলে যেতে থাকে। আর হঠাৎই তখন অঝোরে বৃষ্টি হতে থাকে। আর অনেক বৃষ্টি হতে তাদের গ্রামেও পানি উঠে যায় আর বন্যা শুরু হয়ে যায়। গ্রামের কেউ আমাদের কোনো কথা বিশ্বাস করলো না। ঠিকই তো গ্রামে বন্যা হয়ে গেল। না করো, চলো না আমরা গ্রামের অন্য পশুদেরকে সাহায্য করি। ওগো, ওই যে দেখো না, দূরে দেখা যাচ্ছে ওই হাড়িটার মধ্যে একটা বাচ্চা ভেসে আসছে। তুমি তাড়াতাড়ি যাও না, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসো, না হলে যে মরে যাবে। তাড়াতাড়ি যাও গো, বাচ্চাটাকে এনে আমার কাছে দাও। না জানি কার বুকের মানিকে এভাবে ভাসিয়ে দিয়েছে। এরপর তারা বাচ্চাটিকে নিয়ে তাদের সেই কলা গাছের বাড়ির ভেতরে চলে যায়। আর তারা সেই বাচ্চাটিকে অনেক আদর করতে থাকে। কত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা, ঠিক আমার মিনার মতো দেখতে। না জানি কোন বাবা মায়ের কষ্টের ধন এভাবে হাড়ির মধ্যে রেখে দিয়েছে। এই বাচ্চাটিকে আল্লাহ অশেষ রহমত করেছে, না হলে কি এভাবে বেঁচে থাকতো? মা, তাহলে তো ভালোই হলো। আল্লাহ আমাকে একটা বোন দিয়েছে। আমি এখন থেকে ওর সাথে খেলা করব। আমার একটা বোন হয়েছে। আমি অনেক খুশি হয়েছি মা। ভাই মুন্নি, মন্টু, তোদের এই কলা গাছের বাড়িতে আমাদের একটু আশ্রয় দে না রে। আমরা তোদেরকে কত অবহেলা করেছি। আমরা যে ডুবে মারা যাব, আমাদের ঘরবাড়ি যে সব তলিয়ে গেছে। কেন বাঘিনী দিদি, তোমরা না আমাদের কত কিছু বললে? আমরা কলা গাছের বাড়ি বানিয়েছি, পাগল হয়ে গেছি আমরা। এখন তো দেখছি ঠিক আমাদের এই কলা গাছের বাড়িতেই তোমাদের আশ্রয় নিতে হচ্ছে। মুন্নি বোন, আমাদের ভুল হয়ে গেছে রে, আমাদের ক্ষমা করে দে। আমাদের আসলে এমনটা করা ঠিক হয়নি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের বাঁচা বোন, আমাদের বাঁচা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। মরে গেলাম, মরে গেলাম। বাঁচাও, বাঁচাও, কোথায় আছো? বাঁচাও। তোমার কথা শুনে এখানে এলাম। আরে শীতকে, বাঘ মামা, তোমরাই তাহলে আসল চোর। তোমরাই তাহলে আমার চিংড়িগুলো নষ্ট করে দিয়েছিলে, আর এখন এসেছো আমার বাড়ির উঠোনের লাউ পুকুরের চিংড়িগুলো নষ্ট করতে। উচিত শিক্ষা হয়েছে তোমাদের, এবার ঠেলা বোঝো। ওরে ভাগলে, বাঁচা, বাঁচা আমাকে, আমার খেয়ে শিক্ষা হয়েছে। আমি আর এমন করব না। বাঁচা, বাঁচা আমাকে। চাঁদের লাউ,
বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই দেখ দেখ, সংসারের চাপে নিজেদের হালই নেই, আর শেফাকে দেখ কিভাবে গান গেয়ে গেয়ে এদিকে আসছে। টোকাইলাম টোকাইলাম লাউ দিয়ে বানাই। আরে এই শেফা, আমরা সংসারে কাজের চাপে নাজেহাল হয়ে যাচ্ছি, আর তুই কিনা গান গাইতে গাইতে জল নিতে এসেছিস। কি ব্যাপার, এত মনে রং করতে কি এলো তোর? হ্যাঁ বুঝেছি, আমার সুখ দেখে তোমাদের খুব হিংসে হচ্ছে গো। তোমরা তো অন্যের ভালো দেখতেই পারো নে। আমার স্বামী যে আমাকে খুব ভালোবাসে গো, আমাকে খুব যত্নে রাখে গো, কোনো কিছুর অভাব বুঝতেই দেয় না। আমাকে তো প্রতিদিন একটা করে শাড়ি কিনে দেয়, তাই তো আমার এত আনন্দে মন থেকে গান বেরিয়ে আসছে গো। হ্যাঁ রে শেফা, তোকে দেখে সত্যিই হিংসা হচ্ছে। কি সুন্দর করে সব সময় সাজগোজ করে থাকিস, আর আমাদের দেখ সংসারে চাপে আমাদের মুখের দিকে তাকানোই যায় না। আর আমাদের স্বামী তো বছরে একটা শাড়ি কিনে দেয় কিনা সন্দেহ। এ কি মামি, তুমি এইসব কি বলছো? বছরে একটা শাড়িও কিনে দেয় না, আর এদিকে মিসকে তো আমাকে প্রতিদিন একটা করে শাড়ি গিফট করে। আচ্ছা মামি, এখন যাই আমি, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। আসলে কি মামি, সুখ পেতে কপাল লাগে গো, কপাল। আল্লাহ আমাকে সেই কপালটা দান করেছে গো। লা 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 লা। দেখেছো মামি, শেফার কেমন অহংকার হয়েছে, আমাদের পাত্তাই দিল নে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আরে বন্ধু, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তুই সুখের গান গাচ্ছিস, আর এদিকে বইয়ের জ্বালায় আমার পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আমি যে সংসারের জ্বালা আর সইতে পারছি না বন্ধু। আরে বন্ধু, বইয়ের জ্বালা সইতে পারছিস না? বউকে বেশি বেশি শাড়ি চুড়ি গয়না গিফট করবি, বুঝলি? তাহলেই সংসারে সুখ ফিরে আসবে। আর কি হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে না বলে আসল কথাটা বল দেখিনি। আমার হাতে আবার বেশি সময় নেই, বুঝলি? আমি ওদিকে যাচ্ছি মাছ ধরতে। আমার চিংড়ি বেশ ফলন হয়েছে রে। আমি তো চিংড়ি বেচে লালে লাল হয়ে যাচ্ছি। আরে বন্ধু, আর বলিস না, বউকে শাড়ি চুড়ি কিনে দিতে পারি না বলে আজকে যে কি কেলান খেলিয়েছে না। তুই আমাকে শাড়ি টুড়ি কিনে দিবি না? তোকে আমি আজকে বোঝাবো, তাকে তোর একদিন কি আমার একদিন। বল বল, আমাকে শাড়ি চুড়ি কিনে দিবি? শাড়ি চুড়ি দিবি আমাকে? বল বল আমাকে। আরে বউ, এভাবে মারছো কেন? আমার যে ভীষণ লাগছে, ছেড়ে দাও আমাকে বউ। বন্ধু, শুনলি তো আমার সব কথা, এবার বোঝ আমি কি চাপের মধ্যে আছি। বন্ধু, তুই আমাকে 1000 টাকা ধার দে না রে বন্ধু, না হলে যে আজকে বউ বাড়িতেই ঢুকতে দিবে না। আরে বন্ধু, বউয়ের তো মার খেতেই হবে। অলসতা করে বাড়িতে বসে থাকবি, কামাই রোজগার করবি না, বউ মারবে না তো কি করবে? আরো দুগা লাগিয়ে দেওয়া উচিত ছিল তোকে। এর থেকে চল আমার সাথে গিয়ে পুকুরে মাছ ধরবি, আমি তোকে কিছু মাইনে দেব। আমার মতো এত সুখী নয়। আমাকে দিলি না তো টাকা, ঠিক আছে, আমিও তোকে দেখে নেব, দাঁড়া। বউ, এ বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার দাও দেখিনি, ভীষণ খিদে পেয়েছে। খাবার দিব তোমাকে? খাবারের বদলে তোমাকে বিষ দিব, বিষ। ওদিকে মিজকে শেফাকে প্রতিদিন একটা করে শাড়ি গয়না গিফট করে, আর তুমি আমাকে কি দাও? শাড়ি গয়নার কথা বললে তোমার মুখের দিকে তাকানো যায় না, আমার সাথে দুর্ব্যবহার করো তুমি। তোমাকে আমি বিষ দিব, বিষ। আরে বউ, তোমার সাথে মিসকের বউয়ের তুলনা করছো কেন? মিসকে তো সেদিন বিয়ে করেছে। মিসকের বউ তো এখনো অনেক নতুন নতুন সবাই এমন ভালোবাসা দেখায়। বউ, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? হ্যাঁ, আমার শোনা বউ, যাও না আমার জন্য খাবার বাড়ো। রাগ করো না গো বউ, তোমার তো বয়স হয়েছে, এত সাজগোজ করে তুমি কি করবে? স্যার, এই মিসকেটাও না হয়েছে, বউয়ের পেছনে এত টাকা কেন খরচ করতে হবে? আমি জানতাম তুমি দিবে নে। হয়েছে থাক, আমি আজকেই চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। করবো নে তোমার সংসার, করবো নে, তখন বুঝবে একা একা রান্না করে খাওয়ার কত জ্বালা। আরে বউ, এত রাগ কেন করছো? আমি দেবো তো, আমি কি না করেছি নাকি? হ্যাঁ, শাড়ি চুড়ি গয়না সব দেবো তোমাকে। আর ওই মিচকের বিষয়টা আমি মাথায় রাখলাম, ও বেশি বার বেড়ে গেছে, ওকে তো আমি দেখে নেব, ওই যত ঝামেলার গোড়া। আরে বাঘ মামা যে, চা খেতে এসেছো নাকি?
তোমার সাথে একটা কথা ছিল। ওই মিচকের বউ আর মিচকে যে খুব বার বেড়েছে গো। মিচকে ওর বউকে দামি দামি শাড়ি গয়না গিফট করে, আর সেটা দেখে আমার বউ আমাকে পিটিয়ে পেছন দিয়ে হাওয়া বের করে দেয়। আরে সিচকে, আমিও তো একই ঝামেলায় পোহাচ্ছি রে। ওই মিচকে হচ্ছে যত ঝামেলার গোড়া। ওই মিচকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। মিচকের পুকুরে ভালো চিংড়ি চাষ হয়েছে তো, এর জন্য ওর ভাব বেশি বেড়েছে। চল সিচকে, আজকে আমরা দুজনে গিয়ে ওর পুকুরের সব চিংড়িগুলো চুরি করে নিয়ে আসবো। ওর সব চিংড়িগুলো নষ্ট করে দেব। চল সিচকে, তাহলে ওর উচিত শিক্ষা হবে। এরপর বাঘ ও সিচকে মিলে মিচকের পুকুরে গিয়ে মিচকের চাষ করা চিংড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো, সকালে যে না খেয়ে বের হলে, এখনো তো বাড়ি ফেরার নাম নেই। এভাবে না খেয়ে কাজ করলে তো তোমার শরীর খারাপ করবে গো। আর কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো যে? বউ, আর বলো না, কে যেন আমাদের চিংড়ি চুরি করে নিয়ে গেছে। আর দেখো, চিংড়ি তো নিয়ে গেছে, আমাদের চিংড়িগুলো কিভাবে নষ্ট করে ফেলে রেখে গেছে। আমার স্বপ্নগুলো যে সব মাটিতে মিশে গেছে বউ। এখন আমি কি করব বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকা স্বামী আমার, এত চিন্তা কেন করছো গো? ওরা তো আমাদের সব চিংড়ি নিয়ে যেতে পারিনি। চলো না, আমাদের উঠোনের যে লাউ পুকুরটা আছে, বাকি চিংড়িগুলো আমরা সেই লাউ পুকুরে নিয়ে ছেড়ে দেই। যারা এইসব কাজ করেছে তারা আমাদের সাথে হিংসেই করেছে গো। ওদের আমাদের সুখ দেখে জ্বলছে। তুমি আর মন খারাপ করো না গো, চলো আমরা বাকি চিংড়িগুলো নিয়ে আমাদের লাউ পুকুরে ছেড়ে দেই। এরপর মিচকে ও শেফা মিলে তাদের পুকুরের বাকি চিংড়িগুলো তাদের বাড়িতে নিয়ে লাউ পুকুরে ছেড়ে দেয়। আরে সিচকে, পুকুরে তো আর একটি চিংড়িও দেখা যাচ্ছে না। মিচকে মনে হয় পথে বসলো রে। এবার ওর উচিত শিক্ষা হয়েছে। এবার ওকে দেখে নেব কিভাবে বউকে এত আদর করে, এত প্রতিদিন শাড়ি গিফট করে। আরে বাঘ মামা যে, কেমন আছো? তোমার দিনকাল কেমন যাচ্ছে এখন? আরে সিচকে, এ মিচকে গেল না? ও তো দেখি আবার ঝুড়ি ভর্তি চিংড়ি নিয়ে বাজারে যাচ্ছে। তাহলে কি ও আবার চিংড়ি চাষ করছে? হ্যাঁ গো বাঘ মামা, এই খবরটাই তো তোমাকে দিতে এলো। আমি শুনেছি মিচকে ওর বাড়িতে লাউ পুকুরে চিংড়ি চাষ করছে। সেখানে নাকি ভালো চিংড়ি চাষ হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কোনো ব্যাপার না, আমরা সেখান থেকেও চিংড়িগুলো সব চুরি করে নিয়ে যাব। দেখি মিচকে কিভাবে তার সংসারটা চালায়। হ্যাঁ গো, তুমি না আমাকে বললে তুমি মিচকের পুকুরের সব চিংড়িগুলো তুমি নষ্ট করে দিয়েছো? তাহলে মিচকে আবার সেবাকে নতুন নতুন শাড়ি কিভাবে কিনে দিচ্ছে? মিচকে তো এবার কোটিপতি হয়ে গেল। তুমি কি করলে? হ্যাঁ, এই সামান্য কাজটাও করতে পারলে না ভালো করে? আরে বউ, তুমি চিন্তা করো না, মিচকের একটা ব্যবস্থা হবে আজকে। খুব লাউ পুকুরে চিংড়ি চাষ করা হচ্ছে, তাই না? আজকেই ওর চিংড়িগুলো সব নষ্ট করে দিয়ে আসবো। এরপর আর কোথাও চিংড়ি চাষ করতে পারবে না। হা 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 হা। ওরে বাবা রে, মরে গেলাম। ওরে বাঁচাও, বাবা রে, বাঁচাও। বাঁচাও, তুমি কোথায় আছো? কেন যে বাঁচাও। তোমার কথা শুনে এখানে এলাম। আরে সিচকে, বাঘ মামা, তোমরাই তাহলে আসল চোর। তোমরাই তাহলে আমার চিংড়িগুলো নষ্ট করে দিয়েছিলে, আর এখন এসেছো আমার বাড়ির উঠোনের লাউ পুকুরের চিংড়িগুলো নষ্ট করতে। উচিত শিক্ষা হয়েছে তোমাদের, এবার ঠেলা বোঝো। ওরে ভাগলে, বাঁচা আমাকে। আমার খেয়ে শিক্ষা হয়েছে, আমি আর এমন করব না। বাঁচা আমাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি হলো রে মিনা, তোর আবার কি হলো? এভাবে পেটনির মতো বসে বসে কাঁদছিস কেন? মা দেখো,
আমাকে পেতনি বলল। আহ, কি বলছো কি তুমি? তোমাদের প্রতিদিন এই বাবা মেয়ের ঝগড়া আমার আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, তুমি যে এত প্রতিদিন মাছ ধরে আনো, এই মাছগুলো তুমি কি করো? একদিনও তো মাছগুলো আমি খেতে পাই না, প্রতিদিন আমাকে ডাল দিয়ে ভাত খেতে হয়। শেফা, শোনো তোমার মেয়ের কথা। প্রতিদিন যদি মাছ ধরে বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল আসবে কোথা থেকে? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না, আমি ডাল দিয়েই ভাত খেয়ে নেব। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শেফা, শোনো তোমার বোকা মেয়ের কথা শোনো। না রে মা, তুই কাঁদিস না, আমি তোকে ঠিক মাছ এনে দেব। আগামীকাল যে মাছগুলো ধরবো, আমরা তা বাজারে বিক্রি করব না, সব মাছ বাড়িতে নিয়ে আসবো, আর তুই মন ভরে খাস রে মা। আমার লক্ষ্মী বাবা, এই তো তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো। কি মজা, কি মজা, আমি কাল মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন মিচকে শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিচকে শিয়াল নদীতে জাল ফেলে। জাল ফেলে মিচকে একটিও মাছ পায় না। মাছ না পেয়ে মিচকে হতাশ হয়ে যায়। হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়ে এসেছি, আজ যত মাছ ধরবো সব মাছ বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না। দেখি আরেকবার জাল ফেলে দেখি কোনো মাছ পাওয়া যায় কি না। এরপর মিচকে আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর, তাদের গায়ের রং কি সুন্দর সোনালি। আমার মেয়ে মাছ দুটোকে দেখে অনেক খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। এরপর মিচকে সেই দুটো মাছ নিয়ে বাড়ি ফিরে যায়। কই রে মা মিনা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, এই দেখ তোর জন্য আমি মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো? এই দেখ দুটি মাছ, একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো এখনই মিনাকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না, তুমি এই মাছ দুটো নিয়ে মিনাকে ভেজে দাও। মিনা আজ মাছ ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না, আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি শোনো, তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছ চাষ করবি, আমাদের কি পুকুর আছে যে মাছ চাষ করবি? পুকুর নেই তাতে কি হয়েছে বাবা? আমাদের যে লাউ পুকুরটা আছে সেখানেই তো আমরা মাছ চাষ করতে পারবো বাবা। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি তাহলে তো অনেক ভালো হবে গো। যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি, সেখানে এই মাছ দুটো অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই বাচ্চাগুলো বড় হলে মিনাকে প্রতিদিন মাছ খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটিকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলেকে চল মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি, তাহলে জেলে এই মাছ বিক্রি করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারবে। কি আমি কি দেখছি, এই মাছ দুটো একদিনে এতগুলো মাছ দিয়ে দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকে সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। বাজারে মিচকে শিয়ালের মাছগুলো তরতাজা দেখে সবাই মিচকের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই মিচকের সবগুলো মাছ বিক্রি হয়ে যায়।
এরপর মিচকে খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে? খুশি হব না তা কি করব গিন্নি? আজ এতদিন পরে আমার সবগুলো মাছ বিক্রি হয়ে গেছে। আচ্ছা শেফা, তুমি এখন আমাকে ভাত দাও তো, পরে তোমাকে সব বলছি। খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো? তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো তুমি! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে। এভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে আমাকে এই সোনালি দুটো মাছ দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করতাম গো। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি তাহলে কাল এসে পুকুর থেকে সোনালি মাছ দুটি নিয়ে যেও। বোন, এখন আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে খুব লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলে। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানে তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরা প্রতিদিন তোমাদের মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি ওই মাছগুলো তুমি ভালো করে চাষ করো। কোনো জাদুর মাছ, এই মাছগুলো তোমাদের পুকুর থেকে কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা এখন আসি। না জানি এই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে, প্রতিদিন আমাদেরকে অনেক অনেক মাছ দিয়ে সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটি নদীতেই নিরাপদে থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা, আমরা এই জাদুর মাছের উপহার দেওয়া মাছগুলো অনেক যত্নে আমাদের পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার অনেক ভালোভাবে চলে যাবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে রে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।